নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। ফেলো করি পাও বেড। সরকারি হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, এমনকি সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও দালাল চক্র শেষ কথা বলে। অন্তত আমার আপনার মতো সাধারণ মানুষের অভিজ্ঞতা তাই বলে। স্থানীয় শাসক দলের কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য তাদের চিঠি বা সুপারিশ না থাকলে জেলা হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে বেড পাওয়া যায় না। এ রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএমে বেড পেতে গেলে রাজ্যের কয়েকজন নেতা মন্ত্রীর সুপারিশ লাগে। এটা জানেন না এমন কেউ নেই হয়তো এই বাংলায়। অভয়াকাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের তীব্র আন্দোলনের ফলে কিছুটা বাধ্য হয়ে এই দালাল চক্র রুখতে উদ্যোগী এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অন্তত কাগজে কলমে এটাই মনে হচ্ছে আপাতত। কতটা সদিচ্ছা বাস্তবায়িত হচ্ছে সেটা তো সময় বলবে। তবে এবার দালাল চক্র রুখতে রোগীর পরিবারদের অভিযোগ নিতে নতুন ফর্ম চালুর সুপারিশ করল বিশেষ কমিটি। মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের সমস্যা মেটাতেই এই নতুন নিয়ম সুপারিশ করল তদন্ত কমিটি। হাসপাতালে রোগী বা তার পরিবারের লোকজনের জন্যই নতুন একটি ফর্ম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে সুপারিশে। ওই ফর্মের মাধ্যমে বেড বিক্রি সংক্রান্ত অভিযোগ সহজেই জানাতে পারবেন রোগীর আত্মীয়রা। অর্থাৎ হাসপাতালের কোনো বিভাগে কোনো রোগীর কাছে টাকার বিনিময়ে শয্যা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি যদি কেউ দিয়ে থাকেন তাহলে এই ফর্মের মাধ্যমে সেই অভিযোগ জানানো যাবে। বেড নিয়ে দুর্নীতি ঠেকাতে এই ফর্ম কাজে লাগবে, অন্তত আশাবাদী জুনিয়র ডাক্তাররা। আমরাও আশাবাদী। তবে এখন প্রশ্ন থাকছে, অভিযোগ তো জানানো হবে, কিন্তু দ্রুত তার সমাধান হবে তো? রাজ্যের বিভিন্ন হাসপাতালেই রোগীদের শয্যা পেতে সমস্যা হয়, এটা নতুন কোনো অভিযোগ নয়। সেক্ষেত্রে দালালদের অর্থাৎ রাজনৈতিক দলের নেতাদের ভাইদের টাকা দিলেই শয্যা পাওয়া যায়। এই অভিজ্ঞতা এ রাজ্যের বেশিরভাগ সাধারণ মানুষের, যারা কিনা সরকারি হাসপাতালের চিকিৎসার ওপরই নির্ভরশীল। গরিব মানুষ অনেক সময় টাকা জোগাড় করে উঠতে পারেন না, সেক্ষেত্রে তারা বেডও পান না। কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক পড়ুয়ারা এ নিয়ে হাসপাতালের অধ্যক্ষের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছিলেন। জানা যায় যে তাদের অভিযোগ, হামেশাই রোগী বা তার আত্মীয়রা মৌখিকভাবে তাদের কাছে বেড বিক্রি নিয়ে অভিযোগ জানিয়ে থাকেন। আর ওই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত কমিটি তৈরি হয়েছে। জুনিয়র ডাক্তাররাও আছেন এই কমিটিতে। ওই কমিটির তরফেই ফিডব্যাক ফর্ম চালু করার সুপারিশ করা হয়েছে। এখন দেখার, বেড বিক্রি নিয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে যে প্রচুর মৌখিক অভিযোগ এতদিন পাওয়া গিয়েছে অতীতে, তার সমস্যার সমাধান হয় কিনা। কিন্তু হাসপাতালের বাইরে তো পুলিশের আউটপোস্ট বা স্থানীয় থানা, এমনকি সুপারের ঘরে
গিয়েও লিখিত অভিযোগ রোগীর পরিবারের তরফ থেকে জানানো যেত। সেক্ষেত্রে জানা যাচ্ছে কোনো অভিযোগই স্থানীয় থানা বা হাসপাতালের বাইরে যে আউটপোস্ট বা সুপারের ঘরে কোনো লিখিত অভিযোগ এই তদন্ত কমিটি পায়নি। আচ্ছা, পাবে কি করে বলুন তো? এই গ্রাম থেকে আসা হতদরিদ্র মানুষগুলি তো সেই জায়গাগুলো অবধি পৌঁছাতেই পারে না। সরকারি হাসপাতালগুলির বাইরে থাকা পুলিশের আউটপোস্টে অনেকেই অনেক সময় মৌখিক অভিযোগ তারা জানিয়েছেন, তবে তাতে বিশেষ কোনো কাজ হয়নি এতদিন। লিখিত কোনো অভিযোগ নেই তার মানেই যে এই সমস্যার অস্তিত্ব নেই তা কিন্তু নয়। কমিটিও এই বাস্তব সত্য স্বীকার করে নিয়েছে। এই ধরনের ঘটনাগুলি ঘটেই থাকে আকচার সরকারি হাসপাতালে। যে রোগীর আইসিইউতে বেড দরকার, অনেক সময় তিনি হয়তো জেনারেল বেডই পান না। এর জন্য স্বচ্ছতা প্রয়োজন। স্বচ্ছভাবে কোথায় কত বেড খালি আছে তা যদি প্রতিটি সরকারি হাসপাতালে একটি নির্দিষ্ট জায়গায় ডিসপ্লে করার ব্যবস্থা করা হয়, তাহলে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, তেমনি বেড বিক্রি নিয়ে দালাল চক্র রোখা সম্ভব হবে আগামী দিনে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই কলকাতা মেডিকেল কলেজে বৃহস্পতিবার বসানো হয়েছে ডিসপ্লে বোর্ড, যেখানে হাসপাতালের কোন বিভাগে কত বেড খালি আছে তার সম্পূর্ণ তথ্য ফুটে উঠছে। স্বাস্থ্য দপ্তরের তরফে অন্য সব হাসপাতালে এই ধরনের ডিসপ্লে বোর্ড বসাতে হবে, যেখানে প্রতিনিয়ত ভেসে উঠবে কোন বিভাগে সংশ্লিষ্ট হাসপাতালে কত বেড ভর্তি রয়েছে আর কত বেড খালি আছে। অভয়াকাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে জুনিয়র ডাক্তাররা যে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিলেন, তার অনেকটাই সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। এখন দেখার কত তাড়াতাড়ি সেই সমস্ত দাবি পূরণে সচেষ্ট হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ভালো থাকবেন, নমস্কার।